ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে, তারেক রহমান। ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ, সমালোচনা ক্ষোভ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ, সহিংসতায় নিহত বেড়ে ৫,০০০। ২১ রানের জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাথে আছি আমি অনন্য অন্তি। জনগণের সমর্থন পেয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি, সেজন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা ইনশাল্লাহ। রোববার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান একথা বলেছিলেন। সেখানে ২৪-এর যোদ্ধারাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তার কথায় ৭১-এর অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে ২৪-এর আন্দোলনে। এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদার রহমান অতিথির সারিতে শহীদ পরিবারের সাথে বসেছিলেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লে পুরো অনুষ্ঠানে স্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। অনুষ্ঠানে ২৪-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সহ দফতর সম্পাদক আব্দুস সত্তার পাটোয়ারির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কনসার্টে সিগারেট স্টল বসিয়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিনামূল্যে বিতরণ করে সমালোচনা ও তোপের মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শীতার্তদের জন্য তহবিল সংগ্রহে ৩ ব্যান্ড ও গায়ক হাবিব ওয়াহিদকে নিয়ে শনিবার কুয়াশার গান শিরোনামের কনসার্টের আয়োজন করেছিল ডাকসু। এই কনসার্টের সহ আয়োজক ছিল স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফর্ম। ওই কনসার্ট স্থলের মুখে বসানো হয় সিগারেট স্টল ম্যাক্সিম। সেখানে নিজেদের প্রচারণা হিসেবে শিক্ষার্থীদের কাছে সিগারেট বিলানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সমালোচনায় অনেকে সরব হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় কনসার্টের আয়োজকদের একজন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদকে দুষছেন শিক্ষার্থীরা। পরে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, কনসার্টের স্পন্সর প্রতিষ্ঠান এক্সফোর্স অনুষ্ঠানের স্থলে স্মোকিং জোন করবেন এই তথ্য তার কাছে থাকলে সেখানে যে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে সিগারেট বিতরণ করা হবে সে বিষয়ে তার জানা ছিল না। এবার আন্তর্জাতিক। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত ৫,০০০ মানুষের প্রাণ গেছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনী প্রায় ৫০০ সদস্য রয়েছে। দেশটির কর্তৃপক্ষ মৃতের এ সংখ্যা যাচাই করেছে বলে সেখানকার এক কর্মকর্তার বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা নিরীহ ইরানিদের প্রাণহানির জন্য সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এই অঞ্চলটিতে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। অতীতে বিভিন্ন অস্থিরতার সময়ও সেখানকার সহিংসতা ছিল সবচেয়ে তীব্র। তিনি রোববার বলেন, চূড়ান্ত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে হচ্ছে না। সড়কে নামা বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল এবং বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো। রয়টার্স লিখেছে, ইরানি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ অস্থিরতার জন্য নিয়মিতই বিদেশি শত্রুদের দায়ী করে থাকে, যার মধ্যে রয়েছে ইসরায়েল। এই ঘোর শত্রু গত জুন মাসে ইরানের উপর সামরিক হামলা চালিয়েছিল। বিবিসি লিখেছে, ইরানের মুদ্রা রিয়েলের দ্রুত অবমূল্যায়নের ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন অবসানের দাবিতে রূপ নেয়। এবারে জানাবো খেলার সংবাদ।
জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আজ কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ 20 ওভারে করে 5 উইকেটে 159 রান। এরপর যুক্তরাষ্ট্রকে 20 ওভারে 9 উইকেটে 137 রানে থামিয়েছে নিগার সুলতানার দল। ওপেনার দিলারা আক্তার 8 বলে 17 রান করে যখন আউট হন। দলের রান ছিল 3 ওভারে 26। 3 নম্বরে নামা শারমিন আক্তারও খেলেছেন ঝোড়ো ইনিংস। 8-4 ও 1 ছক্কায় 39 বলে 63 রান করেন শারমিন। অধিনায়ক নিগার সুলতান অবশ্য থিত হতে পারেননি, 2 রানে আউট হয়েছেন। শেষ দিকে সুবহানা মুস্তারির 29 বলে 32 আর স্বর্ণা আক্তারের 12 বলে 16 রানের ইনিংস 159-এ পৌঁছায় বাংলাদেশের ইনিংস। রান তারায় যুক্তরাষ্ট্রের শুরুটাও ভালো ছিল। দলটির 2 ওপেনার চেতনা পগ্গাদিয়ালা ও দিশা ধিংরা 35 বলে 42 রানে জুটি করেন। 23 রান করা দিশাকে আউট করেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। 1 উইকেট 57 রান থেকে 6 উইকেটে 79 রানে পরিণত হয় স্কোরবোর্ড। শেষ দিকে ঋতু সিং 13 বলে 33 রান করলেও ম্যাচটা জমে ওঠেনি। স্পিনার নাহিদা আক্তার নেন 4 উইকেট। এর মধ্যে 3টি 18তম ওভারে। বিশ্বকাপ বাছাই পর্বে 10টি দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপে শীর্ষ 3 দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা 3 দলের বিপক্ষে 3টি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বে শীর্ষ 4টি দল চূড়ান্ত পর্বে টিকিট পাবে। জুনে নারী টি20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব হবে ইংল্যান্ডে। যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরের ম্যাচ 20 জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।